ভর্তুকি থেকে বেরিয়ে আসতে ৪৩ খাতের নগদ সহায়তা কমালো সরকার। প্রতিযোগিতার সক্ষমতা ও রপ্তানিতে পিছিয়ে পড়ার শঙ্কা রপ্তানিকারকদের। গত অর্থ বছর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২,৮২,০০০ কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। সবচেয়ে বেশি অর্থ এসেছে জুনে। মালয়েশিয়ায় ৩০,০০০ শ্রমিক পাঠানোর নামে অর্থ লুট, জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চায় হাইকোর্ট। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোর। আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ভর্তুকি থেকে বেরিয়ে আসতে আবারও ৪৩ খাতে নগদ সহায়তা কমালো সরকার, যা কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। খাত ভেদে নগদ সহায়তা কমবে সর্বোচ্চ ৫০% পয়েন্ট। রপ্তানিকারকরা বলছেন, ব্যবসার পরিচালন খরচ বেড়ে যাওয়ায় এই সময় প্রণোদনা কমলে প্রতিযোগিতার সক্ষমতা এবং রপ্তানিতে পিছিয়ে পড়বে তারা। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। দীর্ঘদিন ধরেই শিল্পোদ্যোক্তারা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ও প্রণোদনা পেয়ে আসছেন। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান মেনে এলডিসি থেকে উত্তরণের পর কোনো ধরনের রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দেয়া যাবে না। তাই এমন ভর্তুকি থেকে বেরিয়ে নিজেদের সক্ষমতা বাড়াতে একটু একটু করে নগদ সহায়তার পরিমাণ কমাচ্ছে সরকার। নগদ সহায়তার সবচেয়ে বড় সুবিধাভোগী তৈরি পোশাক ও বস্ত্র খাত। এতদিন দেশি সুতা ব্যবহার করে উৎপাদিত পোশাক নতুন বাজারে রপ্তানি করলে একটি কারখানা সর্বোচ্চ ৯.১% নগদ সহায়তা পেত, যা এখন কমে ৫.৯% দাঁড়াবে। রপ্তানিকারকরা বলছেন, এর ফলে দেশীয় কারখানাগুলোর প্রতিযোগিতা সক্ষমতা কমে আসবে। এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রি বর্তমানে প্রচন্ড চাপে রয়েছে, কারণ আমার বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, শ্রমিকের মজুরি বেড়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়েছে। এরপরে নানা রকমের সংকটের মধ্যে বর্তমানে আমাদের রপ্তানিটা ডিক্লাইনিং। এরকম একটা পরিস্থিতিতে যখন ইনসেন্টিভ থাকবে না, তখন আর আমাদের এই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়বে। পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে কিন্তু ইনসেন্টিভ তারা বলে না, কিন্তু অন্যান্য সহায়তার নামে তারা কিন্তু অনেক এখানে তাদের সহযোগিতা করে থাকে। কিন্তু আমাদের এই খাতে যেটা 3% 4% করা হয়েছে, এর ফলে কিন্তু আমরা এখন কম্পিটিটিভনেসটা হারাবো। পোশাকের মতো একইভাবে হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ১২ থেকে ১০%, ওষুধের কাঁচামালে ১০% থেকে কমিয়ে ৫%, বাইসাইকেল রপ্তানিতে ৩.৫% থেকে কমিয়ে ৩% এবং আসবাব পণ্য রপ্তানিতে নগদ সহায়তা ১০ থেকে ৮% করা হয়েছে। এছাড়া প্রক্রিয়াজাত কৃষি পণ্য, আসবাব, প্লাস্টিক পণ্য, চা, ওষুধ সহ মোট ৪৩ ধরনের পণ্য রপ্তানিতেও নগদ সহায়তা কমবে। অনেকে বলছেন যে ব্যক্তি খাতে যে এটা তুলে দিলে প্রতিযোগিতা হারাবে, কিন্তু যাদেরকে এতদিন থেকে দেওয়া হলো সহায়তা, তাদের তো ইতিমধ্যেই সক্ষমতা অর্জন করার কথা। আর প্রস্তুতিটা যদি এখন একটু একটু করে না নেওয়া হয়, তাহলে হঠাৎ করে ২০২৬-এর শেষে যে যদি তুলে নেওয়া হয়, তখন তো আরেকটা ধাক্কা খাবে। সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ১১ মাসে $৫,১৫৪ কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। বছর জুড়ে বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা $২,৩৯২ কোটি মার্কিন সমপরিমাণের রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশে মুদ্রায় যার পরিমাণ ২,৮২,০০০ কোটি টাকা। এটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এর আগে ২০২০-২১ অর্থ বছরের সর্বোচ্চ $২,৪৭৭ কোটি রেমিটেন্স আসে দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল অর্থ বছরে সবচেয়ে বেশি পরিমাণের রেমিটেন্স এসেছে জুনে। এ মাসে প্রবাসীরা পাঠিয়েছেন $২৫৪,২০,০০০, যা গেল ৩৫ মাসের মধ্যে সর্বোচ্চ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের নেতৃত্বে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগের বিষয়ে প্রাধান্য পেয়েছে। সেই সঙ্গে শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সোমবার রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশে বিশেষত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং দেশের অফশোর ব্যাংকিং ব্যবস্থায় সৌদি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারি, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সহ সৌদি কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুটে নেয় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 7 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আদালতকে জানাতে বলা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নামে অর্থের নয়-ছয় করা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। গত 31 মে পর্যন্ত মালয়েশিয়ায় সরকারে বেঁধে দেওয়ার সময়ে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET ছাড়পত্র পেয়েও দেশটিতে যেতে পারেনি প্রায় 17,000 কর্মী। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। 2 জুন 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। 30 জুন ওই রিট আবেদনের উপর শুনানি হয়। বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। মালয়েশিয়ার যে যাওয়ার জন্য আমাদের যারা যুবক ভাইরা আছে তাদের প্রায় 20,000 মানুষ, তো তাদের উপর তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে যে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে 1 সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়কে আগামী 7 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে আদালতে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। চন্দ্রা, নিউজ 24। পশু প্রাণী রাখার শেড সঠিকভাবে তৈরি করতে পারলে 60% পর্যন্ত উৎপাদন ধরে রাখা সম্ভব। তাপমাত্রা সহনীয় রাখতে সিমেন্ট শীট দিয়ে পশু প্রাণীর শেড তৈরি করলে 60 বছরের 12,000 কোটি টাকার পণ্য উৎপাদন বাড়ানো সম্ভব। দুপুরে রাজধানীর পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ERF এবং বাংলাদেশ সিমেন্ট শীট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। বক্তারা জানান, সিমেন্ট শীট দিয়ে তৈরি শেডে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানো সম্ভব। ফলে যেসব খামারে এই ধরনের শেড ব্যবহার করা হয়েছে সেখানে উৎপাদন বেড়েছে 30%। বিশেষ করে দুধ, ডিম ও মাংস উৎপাদন বেড়েছে 9%, আর কৃষিতে 35% উৎপাদন বেড়েছে। পূবালী ব্যাংক PLC বিজনেস এক্সপ্রেসের সময় হলে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক PLC বিজনেস এক্সপ্রেসে। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগে আয়োজনে 4 দিন ব্যাপী AIUB স্থাপত্য সপ্তাহে AIUB ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন AIUBর বোর্ড অফ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য চেয়ারম্যান ইশতিয়াক আবেদিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন AIUBর উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম, IABর প্রেসিডেন্ট স্থাপত্য ডক্টর খন্দকার সাব্বির আহমেদ, প্রকৌশল অনুষদের ডিন, স্থাপত্য বিভাগের শিক্ষক শিক্ষিকা, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এখন থেকে ঢাকা জেলার 62 ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশের মাধ্যমে ঘরে বসে তাদের ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন খুব সহজেই। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার 62 ইউনিয়ন পরিষদের জন্য এই সেবা সহ অন্যান্য নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনাজির আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান সহ অন্যান্যরা।
থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালের সাথে লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড যৌথভাবে বাংলাদেশি রোগীদের সরাসরি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ব্যাংকক হসপিটালের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আলোচনা করেন ব্যাংকক হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সিইও ডক্টর থুন দাম রংসাক এবং ইন্টারন্যাশনাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শক্তি রঞ্জন পাল। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নীলাঞ্জন সেন এবং এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস কর্ণধার ও অপারেশনস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ রেজওয়ান। যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তিতে নির্ভয়ে ভ্রমণের লক্ষ্যে চট্টগ্রাম শহরের কালুরঘাটে কাপ্তাই রোড থেকে পতেঙ্গার কাঠঘর পর্যন্ত প্রথমবারের মতো যুক্ত হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস চট্টলা ঢাকা এক্সপ্রেস চাকা এক্সপ্রেস, যার সর্বনিম্ন টিকিট মূল্য জনপ্রতি 20 টাকা, সর্বোচ্চ 100 টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার বন্দর নগরীর একটি হোটেলে কাউন্টার ভিত্তিক এই এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে 11টি টাটা 909 বাস দিয়ে চলবে এই সার্ভিস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটনের বিদায়ী পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এছাড়া উপস্থিত ছিলেন নিটল মোটরসের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক এস.এম. আতিকুর রহমান সহ বিশিষ্টজনেরা। এবারে জনপদের শিল্প বাণিজ্যের খবর। রক্ষণাবেক্ষণের কারণে একটি ইউনিট বন্ধ রয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের। এতে দেশের বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। রাত দিন লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও। থমকে গেছে কলকারখানার চাকা। 4 জুলাই ফের উৎপাদন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দিনে রাতে সমানে চলছে সীমাহীন লোডশেডিং। কখনো কখনো 10 মিনিট, আবার কখনো আধা ঘন্টা পর পর লোডশেডিং হচ্ছে। গত 4-5 দিন থেকে লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে ভোররাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে মানুষজনকে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে, কাটাতে হচ্ছে নির্ঘুম রাত। এত সমস্যার সম্মুখীন হয়েছি যে 24 ঘন্টায় কারেন্ট থাকে না। অত্যাধিক লোডশেডিংয়ের জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব পড়েছে। ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না তারা। এইচএসসি পরীক্ষা বাচ্চা পড়াশোনা করতে পারতেছে না। কারেন্ট না থাকার কারণে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সমস্যা হচ্ছে। বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বিভিন্ন কলকারখানায়। এতে লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। আমাদের ডেলিভারি মাল দেবো যে টাইমে, সেই টাইমটা দেখা যাচ্ছে যে আমরা বিদ্যুতের ঘাটতির কারণে আমরা মালটা সেই সঠিকভাবে ডেলিভারিটা দিতে পারতেছি না। দোকানের ফ্রিজের মাল নষ্ট হয়ে যাচ্ছে আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কারণ নাই। ব্যবসা বাণিজ্য তো এমনি নাই, আর কারেন্ট না থাকলে কেমন করে হবে? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বলছে রক্ষণাবেক্ষণের কারণে একটি ইউনিট বন্ধ রয়েছে। এতে উৎপাদন কমেছে, সেই সাথে বিদ্যুতের চাহিদা বাড়ায় পোহাতে হচ্ছে লোডশেডিং ভোগান্তি। আমাদের যে একটা ইউনিট তো চলতেছে সবসময়, আর 2টা ইউনিটই চলতেছিল। প্রত্যেকটা ইকুইপমেন্টের তো আপনার শিডিউল মেনটেন্স একটা মেনটেন্স লাগে সবসময়। ওইটার জন্যই আমাদের একটা সাধারণ নিতে হয়েছে। সেখানে একটা ইউনিট চলতেছে, এখন 2টা ইউনিট চলে আসবে আপনার 4 তারিখের ভিতরে। ডেস্ক রিপোর্ট। এই ছিল পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন।